বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হঠাৎ অবনতিশীল শারীরিক অবস্থা, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের রহস্যজনক বিলম্ব, এমন সব ঘটনার পরপরই প্রশ্ন উঠছে, আসলে কি ঘটছে পর্দার আড়ালে? খালেদা জিয়া কি সত্যি বিদেশে যাওয়ার মতো সুস্থ? এমনকি অনেকে প্রশ্ন তুলছেন, তিনি কি সত্যি বেঁচে আছেন? এর পেছনে কি অন্তর্বর্তী সরকারের কোনো নাটক আছে? কারণ আমরা আগেও দেখেছি, যখন বড় কোনো ঘটনা ঘটে ঠিক তখনই সরকার চুপি চুপি সই করে দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার মতো সিদ্ধান্ত। এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আজ, আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সিনিয়র সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক আশাদ মাহমুদ, যিনি আমেরিকার জনপ্রিয় পত্রিকা নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনি আমাদের ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আপনাকে ধন্যবাদ। এখন সবচেয়ে আলোচিত বিষয় খালেদা জিয়ার চিকিৎসা এবং তার অবস্থা নিয়ে। এই যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে যে অনেক গোপনীয়তা রক্ষা করা হচ্ছে, একজন একরকম কথা বলে এবং পরবর্তীতে একজন একজন বিএনপি একজন নেতাকে সুনির্দিষ্টভাবে ঠিক করে দেওয়া হয়েছে, কিন্তু সামাজিক মাধ্যমে নানান ধরনের খবর বেরিয়ে আসছে। কেউ কেউ বলছেন যে তিনি কি আসলে বেঁচে আছেন কিনা, এমন গুজব ছড়ানো হচ্ছে। আমরা দেখছি যে কাতারের আমিরের পাঠানো অ্যাম্বুলেন্স করে তাকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু সেই অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কথা বলা হয়েছে, সমস্যার কথা বলা হয়েছে, এই জন্য তার যাওয়া বিলম্ব হচ্ছে। কাতারের আমিরের অ্যাম্বুলেন্স কি বাংলাদেশের কোন জেলা সদরের সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্সের মতো যে হঠাৎ করে সমস্যা তৈরি হয়? এর পিছনে কি কোনো কূটনৈতিক বা রাজনৈতিক কৌশল কি আপনি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলা মানেই হলো সময় নষ্ট করা, কেমন? তার কারণ আমি এখন আমার গ্রামের বাড়িতে আসছি খুলনাতে, এবং সেখানে এসে আমি যখনই যেখানে যাই সাধারণ মানুষের সাথে কথাবার্তা বলার চেষ্টা করি। তো এই যে কথাগুলো খালেদা জিয়াকে নিয়ে, তিনি বেঁচে আছেন কি নাই, তিনি এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন কি নাই, যাবেন কি যাবেন মা, তিনি ভেন্টিলেটরে আছেন কি না, এই সমস্ত কথাবার্তা বলে একটা দেশের মূল সমস্যা থেকে মানুষের দৃষ্টি অন্যদিকে ফিরানো, এটা তো মানুষের কনসার্ন না। একটা কথা একটু বুঝতে হবে যে খালেদা জিয়া একজন মানুষ, স্বাভাবিক, তার বয়স প্রায় 80-র কাছাকাছি এখন। সেখানে প্রকৃতির নিয়মেই তার মানে কি বলে খুব নর্মাল ফাংশনিং করার কথা না, এটা তো বুঝতে হবে জিনিসগুলা। আচ্ছা, উনি দীর্ঘদিন থেকেই অসুস্থ, উনি দীর্ঘদিন অসুস্থ বিধায় উনি ওনার ছেলের কাছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছেন। তো এখন তাকে নিয়ে যে সমস্ত মাতামাতি হচ্ছে, এটা আমার কাছে সম্পূর্ণ মনে হয় যে টোটাল ওয়েস্ট অফ টাইম এবং দুরভিসন্ধিমূলক। তার কারণ দেশের যে মূল সমস্যা বা সেগুলো অ্যাড্রেস না করে আপনি এখন খালেদা জিয়া কি বেঁচে আছেন কি নাই, উনি এয়ার অ্যাম্বুলেন্সে যাবেন কি নাই, এটা তো মানুষের কনসার্ন না। দেশের সাধারণ মানুষের কনসার্ন হলো তারা ঠিক মতো খেয়ে পরে বাঁচতে পারবে কিনা, তারা আইন শৃঙ্খলা যে ভয়াবহ অবনতি হয়েছে সারা দেশে দীর্ঘদিন থেকেই, সেটা ঠিক করা। এই যে আমি আসছি এখানে দেখতে পাচ্ছি কি অধিকাংশ কারো কোনো চাকরি বাকরি নাই, ইয়াং ছেলে পেলে বিশেষ করে যারা। আচ্ছা, কেন নাই? ওই যেসব দল ক্ষমতায় থাকে তারা একটা লুটেরা শ্রেণী তৈরি করে, তারা সেখানে করে টোরে খাচ্ছিল, এখন ওই লুটেরা শ্রেণী চলে গেছে, আর এক লুটেরা শ্রেণী আসছে, এবং সেগুলো ম্যাক্সিমামই সব বিএনপির লোকজন। তো এখন আমি কালকেই একজন বিএনপির নেতৃস্থানীয় এখানকার, আমার সম্পর্কে আমার চাচাতো বোন হয়, সে বেশ ইনফ্লুয়েন্সিয়াল এখানে, তাকে আমি জিজ্ঞেস করলাম যে তোমরা কি করতেছো আসলে? বলে, ভাইয়া সত্যি কথা বলতে কি আমরা যে কি করতেছি আমরা নিজেরাও জানি না। হ্যাঁ, তো একটা দল যেহেতু করি তো সেই জন্য থাকতে হয়, কিন্তু সত্যিকার অর্থে দেশের সাধারণ মানুষের যে কি সমস্যা এটা তো আমরা সমাধান করতে পারছি না। তো এটা বিএনপির তৃণমূল পর্যায়ের একজন নেত্রীর বক্তব্য। এখন আপনি চিন্তা করে দেখেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো সাংবাদিকতার মান নিয়ে এই দেশের সাংবাদিকরাও পচে গেছে আমার মনে হয়। এরা সাংবাদিকতা জানে না, অথবা দেশের সাধারণ মানুষ নিয়ে এদের কোনো চিন্তা ভাবনাও নাই। সাধারণ মানুষের যে কি কনসার্ন সেটা আপনি কোনো পত্রপত্রিকায় দেখবেন না। পত্রপত্রিকায় কি দেখবেন? যে এখানে ওই খালেদা জিয়া কখন যাবে, লন্ডন যাবে। আচ্ছা, ওনাকে তো লন্ডনে নিয়ে যাওয়া হয়েছিল একবার, সেখানে উনি চিকিৎসাও করিয়েছেন। ডাক্তাররা বলেছে যে ওনার তো লিভার সিরোসিসের মেন প্রবলেম, তো ওটা ওনার লিভার ট্রান্সপ্লান্ট করার মতো অবস্থা ওনার নাই।
যার জন্য তারা করতে পারেনি এবং তারা ফেরত পাঠিয়ে দিয়েছে। এখন আপনি আবার তাকে বিদেশে নিয়ে যাচ্ছেন, এই টানা হ্যাচড়া এগুলার মধ্যে। তো আমার কথা হলো যে এটা জাতি কি পাচ্ছে, সাধারণ মানুষের কি কি উপকার হচ্ছে এটাতে? তো যে সাংবাদিকতা, প্রকৃত সাংবাদিক যদি কেউ হয় বা সম্পাদক হয়, সে তো এই প্রশ্নগুলো তুলবে এখন। তো সেটা সে করছে না। না করে যেটা হচ্ছে যে এই সমস্ত মানে কথাবার্তা বলে একটা ধোঁয়াশা সৃষ্টি করা, আর মানুষের মানে এমন একটা ভাব দেখাচ্ছে এরা যে খালেদা জিয়া যে মানুষ মরণশীল যেটা বলে না, তো খালেদা জিয়া হলো ইমমর্টাল, উনি মরবেন না। কেমন? তো পৃথিবীতে তো ইমমর্টাল কেউ নাই, তার কারণ তাহলে তো এম্পেরার যে সম্রাটরা ছিল তারা তো সবাই বেঁচে থাকতো, তাদের তো কোনো মানে অভাব অভিযোগ ছিল না। বেস্ট, এই যে আমি কিছুদিন আগে মিশরে গেলাম, সেখানে পিরামিড তৈরি করে ওই পিরামিডের মধ্যে ওদের ওই যে ফারাওদের সমস্ত মমি তৈরি করে রেখেছে। তার অর্থটা কি বোঝা যাচ্ছে? যে এখানে সত্যিকার অর্থে কোনো পৃথিবীতে কেউ মানে ইমমর্টাল না, সবাইকেই মরতে হবে। তো খালেদা জিয়ার বয়স হয়েছে অনেক, এটা তো মেনে নিতে হবে। এখন তিনি তিনি ধরলাম যে তিনি সুস্থ হয়ে গেলেন, তার অর্থ কি তিনি আবার সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবেন? এটা কি সম্ভব? তো এখন আপনি একটা এই কাল্ট ফিগার গুলা তৈরি করেছে মানে আমাদের দেশের মিডিয়া এবং তথাকথিত ইন্টেলেকচুয়ালরা। দেখেন, এই আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা থেকেই বলি, এর তো সবাই মানুষ ছিল, জিয়াউর রহমান তারা তো মানুষ ছিল। এমন একটা ভাব সবাইকে মানে তাদেরকে নিয়ে সৃষ্টি করেছে যে এরা মহামানব, এরা ফেরেশতা, এরা অ্যাঞ্জেল, এদের এদের সম্পর্কে কিছু বলা যাবে না। ভাই, মানুষ যদি হয় তাহলে প্রত্যেকেরই ভুল ত্রুটি আছে। শেখ মুজিবুর রহমানের ভুল ত্রুটি ছিল, না হলে তিনি যে মহানায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন পরে তো সেটা থাকতে পারলেন না। জিয়াউর রহমানের ক্ষেত্রেও তাই, উনি খুব সৎ লোক ছিলেন, ভালো কথা। কিন্তু জিয়াউর রহমান যে মানে ডিজিএফআই কে ব্যবহার করে টাকা দিয়ে দল ভাঙ্গার রাজনীতি শুরু করেছিলেন, সেটা তো জিয়াউর রহমানের আমলে, এটা তো আমরা দেখেছি চোখের সামনে। তারপরে খালেদা জিয়াও উনি মানে ক্লিন ইমেজের মাধ্যমে আসছিলেন, পরে তিনিও তো তার স্বজন প্রীতির মাধ্যমে তার বোন, ভাই, আত্মীয় স্বজনকে মন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, এইসবগুলা করেছেন। তো এখন আমরা, আমাদের মুশকিলটা হলো আমরা কেউ ডিসপ্যাশনেটলি মানে আবেগহীন ভাবে কোনো জিনিস আমরা চিন্তা করতে পারি না। সবাই খালেদা জিয়া, নাহলে হাসিনা, নাহলে কি বলে জিয়াউর রহমান, এরশাদ, মানে এদেরকে সবাই চেষ্টা করছে, মানে তারা এমন একটা ভাব দেখাচ্ছে যে এরা হলো ফেরেশতা, এরা হলো অ্যাঞ্জেল, এরা সমস্ত দোষ ত্রুটির ঊর্ধ্বে। তা তো না, এরা তো সাধারণ মানুষই, আপনার আমার মতো মানুষই। তো মানুষ হলে তো আমরা একটা ভুল করতেই পারি, ভুল করিও সব সময়। তো সেটার জন্য আমরা মাসুলও দেই। এবং দেখেন, এই শেখ মুজিবুর রহমান থেকে জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়া, হাসিনা, এরা সবাই ভুলের মাসুল দিয়েছে না? এটা আমাদের চোখের সামনে, এটা তো কোনো ইতিহাস আমাদের পড়ার দরকার নেই, এই ইতিহাস তো আমাদের সামনেই হয়েছে। একটু এই প্রসঙ্গে একটা প্রশ্ন আপনাকে যুক্ত করে রাখি। আপনি বলছেন যে সাধারণ মানুষের আগ্রহ নেই, কিন্তু আমরা একটি টেলিভিশনে নিউজ দেখলাম যে খালেদা জিয়া অসুস্থ থাকার কারণে আপনার সাধারণ মানুষ, রাজধানীতে যানজট নেই, মানুষ বেরোচ্ছে না, কেনাকাটা বন্ধ, মার্কেটে ভিড় নেই, এমন ধরনের সংবাদ টেলিভিশনে প্রচার হয়েছে। যদিও পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে সেই সংবাদটি উদ্ধ করে নেওয়া হয়েছিল। তো যেহেতু আপনি বলছেন যে নাই, কিন্তু আমরা তো টেলিভিশনে দেখছি যে আসলে মানুষ ঘর থেকে বেরোচ্ছে না, শোকে কাতর, মনের দুঃখে কাতর। একটু আগে যেটা বললাম যে টেলিভিশনটা চালায় কারা? ওই তথাকথিত সাংবাদিকরা, তার মালিকরা। তো তাদের তো নিজের ইন্টারেস্ট দেখবে যে এই সমস্ত কথা বললে যে আমাদের ভিউ বাড়বে, আমাদের মানুষের। তো এদের যদি সত্যিকার অর্থে দেশের জনগণ বা দেশের সার্বিক কল্যাণ নিয়ে এরা যদি চিন্তা করতো, তাহলে তো এই ধরনের খবর প্রচার হওয়ার কথা না। তারা প্রচার করবে এই যে আমি বললাম যে আমি আসার পর থেকে বিভিন্ন সাধারণ মানুষজনের সাথে কথা বলছি, তাদের তো কোনো কনসার্নই নাই এগুলো নিয়ে। এখন আপনি তাদেরকে গেলাচ্ছেন, জোর করে আপনি তাদেরকে টিভিতে দেখাচ্ছেন যে এটা। স্বাভাবিক মানুষ যখন টিভি খোলে তখন মনে করে যে আহারে উনি ভালোই ছিল, এরকম কথাবার্তা। কিন্তু মানুষের যে মৌলিক যে সমস্যাগুলো, অন্ন, বস্ত্র, বাসস্থান, যেগুলো আমরা বলি আর কি, আপনি সেইগুলার কোনো সমাধান না করে, মানে লং টার্ম সমাধান না করে আপনি এই সমস্ত নন ইস্যুগুলাকে আনেন। আর এই যে অন্তর্বর্তী সরকার, আমাদের অনেক আশা ছিল তাদের প্রতি যে তারা নিশ্চয়ই মানে দল নিরপেক্ষ একটা সরকার, ভালোভাবে দেশ চালাবে। তারা কি চালাচ্ছে গত 15 মাসে আমরা দেখলাম। এরা শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া
নিজের স্বার্থ ছাড়া, বিশেষ করে মোহাম্মদ ইউনূস সাহেব, উনি তার স্বার্থ ছাড়া আর দেশের মঙ্গলের জন্য কোনো কাজ করেন। এখন উনি এই প্রসঙ্গে আপনি জি অন্তর্বর্তী সরকারের যে প্রসঙ্গ যে আনলেন, আমরা দেখেছিলাম যে যখন শেখ হাসিনার মামলার রায় হয়, তার ফাঁসি হলো, তখন দেখলাম যে বন্দরের একটা চুক্তি হয়ে গেল এবং সবাই গণমাধ্যমগুলো শেখ হাসিনার রায় নিয়ে মাথামাতি করছিল, কিন্তু এর আড়ালে হয়ে গেল চট্টগ্রাম বন্দরের বিদেশিদের হাতে দিয়ে দেওয়া। এই যে এখন আপনি বলছিলেন যে সব মাধ্যমে, সংবাদ মাধ্যম, সামাজিক মাধ্যমে খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, এর এর অন্তরালে কি এমন কোন বিষয়ের দিকে অগ্রসর হচ্ছে অন্তর্বর্তী সরকার? আপনি কি সেদিকে ইঙ্গিত করতে চাইছেন? আচ্ছা, সেটা আমি বলছি যে আমি কোনো কনস্পিরেসি থিওরিতে বিশ্বাস করি না। আমি সাধারণভাবে যে জিনিসগুলো ঘটনা ঘটে সেটারই চিন্তা ভাবনা বিশ্লেষণ করার চেষ্টা করি। এখন একটা জিনিস আপনার মানে আমাদের সবাইকে বুঝতে হবে যে এই অন্তর্বর্তী সরকার যে দেশের কোনো মঙ্গল করতে আসে না, এটা আমরা নিশ্চিত মোটামুটি। যদি তাদের সত্যিকার অর্থে দেশের মঙ্গলের কথা চিন্তা করতেন, তাহলে সর্বাগ্রে তারা যেটা চিন্তা করতো যে আমি দুর্নীতি কিভাবে নির্মূল করবো এই দেশ থেকে, যেটা আমি আপনার অনুষ্ঠানেও বা বলেছি বা আমি সবসময় লিখিও সেটা নিয়ে। তো সেটা যে তাহলে তার কি উচিত ছিল যে দেশের মূল দুর্নীতির নায়ক যারা, অর্থাৎ এই আমলারা, রাজনীতিবিদরা, তাদেরকে আইনের আওতায় আনা, তাদের জবাবদিহিতা আদায় করা। এই জন্য আমি প্রথমেই বলেছিলাম যে সবার উচিত ছিল ইউনূস সাহেবের নিজের সম্পত্তি প্রকাশ করা। তাহলে এটা একটা মানে দৃষ্টান্ত হয়ে থাকতো পরবর্তী শাসকদের জন্য বা আমলাদের জন্য, যে না, আমরা চুরিচামারি করলে আমরা ধরা পড়ব। কিন্তু উনি সেদিকে গেলেন না, জাতির কাছে ওয়াদা করে যে আমি এটা প্রকাশ করব, কিন্তু করলেন না। আচ্ছা, তো এখন কেন করলেন না? স্বাভাবিকভাবে ওনার নাকি কিছু নাই, ওনার নাকি বাড়ি নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, কোনো গ্রামীণ ব্যাংকের শেয়ার নাই। তো ওনার যদি কিছুই না থাকে, তাহলে ওনার সম্পত্তি মানে প্রকাশ করাতে অসুবিধাটা কোথায়? আগে ছিল সংস্কারগুলো করবে। তো সংস্কারগুলো কি কি সংস্কার করবে? ওই যে যেটা বললাম, যে পুলিশের সংস্কার, আমলাতন্ত্রের সংস্কার, নির্বাচন ব্যবস্থার সংস্কার। এমন নির্বাচন ব্যবস্থা করতে হবে যাতে করে টাকার দিয়ে কেউ ভোট কিনতে না পারে, বা যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারা দুর্নীতির, তারা যেন কেউ নমিনেশন না পায়। এখন দেখেন বিএনপি তাদের তথাকথিত জনপ্রিয়তার কথা, আমি তো দেখতেছি না তাদের কোনো জনপ্রিয়তা। তো যাই হোক, সেটা অন্য কথা। এখন তারা মনোনয়ন বাণিজ্য শুরু করেছে সমস্ত, এবং কি নিয়ে কি রকম বিতর্ক হচ্ছে সব জায়গায় চিন্তা করেন, এবং সেখানে মারামারি শুরু হয়ে গেছে দুই গ্রুপের মধ্যে। তো এরা যদি সত্যিকার অর্থে দেশপ্রেমিক হতো, দেশের সাধারণ মানুষের কথা চিন্তা করতো, তাহলে তো কখনোই তারা এই ধরনের মনোনয়ন বাণিজ্য করতো না বা বিতর্কিত লোকজনকে নমিনেশন দিত না। তারা চিন্তা করতো যে দেশের মূল মানে দেশকে যারা ভালোবাসে তাদেরকে আমরা, এবং বহু লোক এরকম আছে তারা সত্যিকার অর্থে দেশপ্রেমী, কিন্তু তাদের কোনো জায়গা নেই। জায়গা নেই। ওই হাই কমান্ডের, এখন শুনি বিভিন্ন জায়গায় যে ওই তারেক রহমানের কাছে টাকা পয়সা না পাঠাইলে আমাদের কোনো কিছু, আমাদের আজকে একজনের মানে এক মনোনয়ন বঞ্চিত একজন খুব বড় নেতা আজকে ফেসবুকে দেখলাম আক্ষেপ করে, তার এক মানে সমর্থক আক্ষেপ করে বলছে যে যেহেতু ওনার হাই কমান্ডের কাছে উনি কোনো কিছু দিতে পারেন না, এই জন্য ওনাকে নমিনেশন দেন। তো দুঃখ লাগে। এই প্রসঙ্গে আপনাকে প্রশ্ন করব, কারণ আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। শেষ প্রশ্ন করতে চাই যে আপনি বিএনপির এই মনোনয়ন বাণিজ্যের কথা বলছিলেন, কিন্তু আমরা দেখছি যে খালেদা জিয়া ভয়ঙ্করভাবে অসুস্থ, তাকে নিয়ে নেতাকর্মীরা আবেগতাড়িত আছে। এই সময় দেখলাম যে বিএনপি তাদের দলের প্রার্থীদের নাম ঘোষণা করছে। এটিকে আপনি আসলে কিভাবে দেখছেন? না, আমি সেটাই বললাম যে খালেদা জিয়ার অসুস্থতা এটা তাদের কাছে কোনো ইস্যু না। ইস্যু হলো আমি তাড়াতাড়ি করে ক্ষমতায় যাব কিভাবে, এবং তাড়াতাড়ি নমিনেশন টমিনেশন দিয়ে আরো কিছু টাকা বানাবো কিভাবে। তা না হলে এইরকম একটা অবস্থার মধ্যে এই নমিনেশন গুলা ডিক্লেয়ার করার কোনো যুক্তি আছে? তারা যদি সত্যিকার অর্থে তার খালেদা জিয়ার অসুস্থতায় তারা যদি সত্যি মানে মানে পাগল প্রায় হয়ে যায়, তো এগুলা তো করার কথা না। রাজনীতির নামে দুর্বৃত্তরা এরাই হয়েছে মূল। নাইলে দেখেন কালু, দুলু, নীলু, ফালু, এরা কারা? এদের জীবনে চিনতাম আমরা? হাজার হাজার কোটি টাকার মালিক। কি করে হলো এটা? তো সেই জন্য আজকে দেখেন এখানে আমি আসছি, আমার মেরির মা বলে আমাদের মার মানে সাহায্যকারী একজন ছিল, এখনো বেঁচে আছে। তো সে কিছুদিন আগে শুনলাম মেরি মারা গেছে, মানে তার বড় মেয়েটা, মাত্র 50 বছরও বয়স হয়নি। তো
আমি জিজ্ঞেস করলাম কিভাবে, বলে ওই একটু অসুখ বিসুখ ছিল দীর্ঘদিন থেকে। আমি বললাম হাসপাতালে নিয়ে যাওয়া যায়, ডাক্তারের কাছে, বলে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার পয়সা পাবে কোথায়? তো দেখেন, এই বয়সে এই মেয়েটাকে চলে যেতে হলো বিনা চিকিৎসায়। তো রাষ্ট্র হিসেবে, জাতি হিসেবে তো আমরা উচিত ছিল এদেরকে চিকিৎসার ব্যবস্থা করা, এরা যাতে চিকিৎসা পায় সেটা নিশ্চিত করা। আপনি তো সেটা করলেন না। আপনি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর যাচ্ছেন, আপনি লন্ডন যাচ্ছেন, আপনি আমেরিকায় চলে যাচ্ছেন, কিন্তু এদের কথা, এই মেরিদের কথা বা বাবুর মার কথা, যে আমার বাড়িতে যারা সাহায্যকারী, এদের কথা তো কেউ ভাবে না। তো আপনি কিভাবে দাবি করেন যে আপনি দেশের জনগণের কল্যাণ করবেন? আপনি তো নিজেদের কল্যাণ করবেন। আপনারা আসছেন নিজের ভাগ্য উন্নয়নের জন্য। আশাদ মাহমুদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনার এই ক্ষুরধার বিশ্লেষণের জন্য, এবং আপনার এই বক্তব্য দিয়ে পরিষ্কার যে বাংলাদেশের রাজনীতির মোড় কোন দিকে যাচ্ছে, এবং আপনি আমাদের সময় দিয়েছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকেন। আপনার বিশ্লেষণে আমরা বুঝতে পারলাম খালেদা জিয়ার শারীরিক অবস্থা, এয়ার অ্যাম্বুলেন্সের রহস্য, সরকারের নিরাপত্তা, সব মিলিয়ে একটি বড় রাজনৈতিক পাওয়ার গেমের গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু সত্যটা এখনো পুরোপুরি প্রকাশ হয়নি। খালেদা জিয়ার লন্ডন যাত্রা পিছিয়ে যাওয়া হয়তো মাত্র একদিনের ঘটনা, কিন্তু এর আড়ালে কি ঘটছে, এই প্রশ্নটাই আগামী দিনের রাজনীতিকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে। আপনি কি তাই মনে করেন? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।